আজকে আমরা কোনিটা পড়ব। বলে রাখি একটা কথা, যে দুটো বিষয়, একটা হচ্ছে কোনি এবং প্রফেসর শঙ্কু। এখান থেকে একটা করে প্রশ্ন আসবে। কটা করে প্রশ্ন আসবে? একটা করে প্রশ্ন আসবে। সুতরাং এই বিষয়টা ওভারঅল একটু জেনে বা একটু পড়ে রাখলেই হবে, মানে এর মধ্যে বেশি সময় ইনভেস্ট করতে হবে না। সেই সময়টুকু সাহিত্য সঞ্চয়ন বা অন্য জায়গায় ইনভেস্ট করবে। চলো, কোনি তোমাদের বোধহয় অনেকের পড়া হয়ে গেছে। যাদের পড়া হয়নি তারা একটু শুনে নাও, যাদের পড়া হয়েছে তারা একটু ঝালাই করে নাও জায়গাটা। দেখো, কোনি উপন্যাসটা যে মতি নন্দীর লেখা, এটা বোধহয় আমরা সকলেই জানি। আমি একটু বলছি, একটু শুনে নাও, বেশি সময় নেব না। তো মতি নন্দী সম্বন্ধে আমাদের প্রথমে একটু জেনে নিতে হবে। দেখো, লেখকের জন্ম হচ্ছে 1931 খ্রিস্টাব্দে এবং তার মৃত্যু হচ্ছে 2010, এবং তার অন্যতম প্রধান উপন্যাস হচ্ছে কোনি। তো এই কথা সাহিত্যিক মতি নন্দী আমরা দেখব বা দেখি যে 10ই জুলাই 1931 খ্রিস্টাব্দে উত্তর কলকাতায় তার জন্ম। 4 ভাই ও 1 বোনের মধ্যে এই মতি নন্দী ছিলেন সর্বকনিষ্ঠ সন্তান। শিক্ষা জীবনের শুরুতে আমরা দেখি স্কটিশ চার্চ স্কুল থেকে তিনি ম্যাট্রিক পাস করছেন এবং মনীন্দ্রচন্দ্র কলেজ থেকে বাংলা সম্মানিক বিভাগে তিনি শিক্ষা লাভ করছেন। এছাড়া তিনি অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা ডিগ্রিও লাভ করেছেন। কর্মজীবনে তিনি স্টেট ট্রান্সপোর্টে বিনা বেতনের অ্যাপ্রেন্টিসশিপ কাজ শুরু করেন। অর্থাৎ শুরুটা সকলকে ওই ক্রিয়েটিভ ওয়ার্ল্ডে বিশেষ করে বিনা বেতনেই করতে হয়, এবং পরবর্তীকালে তিনি সাংবাদিক হিসাবে, কি সাংবাদিক না ক্রিয়া সাংবাদিক, খ্যাতির শীর্ষে পৌঁছান। এইটুকুনি জেনে রাখলে হবে, তিনি ছিলেন ক্রিয়া সাংবাদিক। এবং আমরা আরো দেখব যে আনন্দবাজার পত্রিকার ক্রীড়া সম্পাদক থাকাকালীন তিনি মস্কো ও লস অ্যাঞ্জেলস অলিম্পিক গেমস এবং বিভিন্ন দেশের স্টেট ম্যাচের বিবরণ কভার করেছিলেন। অর্থাৎ অলিম্পিকের সঙ্গে সঙ্গে বিভিন্ন দেশের যে স্টেট ম্যাচ বা টেস্ট ম্যাচ, সেই টেস্ট ম্যাচের বিবরণও কিন্তু এই মতি নন্দী সংগ্রহ করেছিলেন, এবং এগুলো তার জীবনের বিশেষ বা কীর্তির বিশেষ অঙ্গ বলা যেতে পারে। পাড়ার লাইব্রেরির দেওয়াল পত্রিকায় তার প্রথম গল্প প্রকাশিত হয়েছিল। এরপর দেশ, পরিচয়, আশা করি এই পত্রিকাগুলোর নাম আমরা জানি যেহেতু বাংলা সাহিত্যের ছাত্রছাত্রী আমরা, এইসব পত্রিকায় কিন্তু তার বিভিন্ন গল্পের নাম, গল্পের পরিচয়, গল্প প্রকাশিত হচ্ছে। এবং তার এই যে গল্পগুলো প্রকাশিত হয়েছে বা হচ্ছে, তার মধ্যে বিখ্যাত কয়েকটা গল্প হচ্ছে নক্ষত্রের রাত, স্ট্রাইকার,
স্টপার, কোনি, সাদা খাম, সহদেবের তাজমহল, দ্বাদশ ব্যক্তি, পূবের জানালা, তারপর নায়কের প্রবেশ ও প্রস্থান ইত্যাদি। তার লেখা গল্পগুলির মধ্যে উল্লেখযোগ্য ননিদা নট আউট, চোরা ঢেউ, অস্থায়ী পলায়ন, সবাগার, 6:45 ট্রেন, পর্দার নিচে একজোড়া পা, কলাবতী এবং সিরিজের গল্প। আমরা দেখি যে ফুটবল, ক্রিকেট, বক্সিং, সাঁতার মোটামুটি সব ধরনের ক্রীড়া ক্ষেত্রেই কিন্তু তিনি স্থান দিয়েছেন তার লেখায়। আমরা দেখি সাহিত্য ক্ষেত্রে ও সাংবাদিকতার ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য তিনি পুরস্কৃত হয়েছেন। মানিক বন্দ্যোপাধ্যায় স্মৃতি পুরস্কার, আনন্দ পুরস্কার, সাহিত্য একাডেমি, শরৎ স্মৃতি পুরস্কার, সাংবাদিকতার লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড, এগুলো কিন্তু সব পাচ্ছেন কে? এই কোনি উপন্যাসের যিনি লেখক, মতি নন্দী। এইবার আমরা ডিরেক্টলি উপন্যাসে ঢুকবো। দেখো, উপন্যাসটার রচনা কাল হচ্ছে 1975 খ্রিস্টাব্দ এবং আমরা সবাই জানি কম বেশি এই উপন্যাসটা কিন্তু চলচ্চিত্রায়িত হয়েছিল, অর্থাৎ সিনেমা হয়েছিল পরবর্তীকালে। 1986 খ্রিস্টাব্দে পরিচালক সরোজ দেব ডিরেকশনে বা পরিচালনায় এই উপন্যাসটি চলচ্চিত্র আকারে নির্মিত হয় এবং এই চলচ্চিত্রে বা এই সিনেমায় হিতেশের ভূমিকায় অভিনয় করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায় এবং কোনির ভূমিকায় অভিনয় করেছেন শ্রীপর্ণা বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন যে চরিত্র যেগুলো আমরা দেখি এই উপন্যাসে, গুরুত্বপূর্ণ অনেক চরিত্র আমরা দেখবো, তার মধ্যে সব এই মুহূর্তে বলবো না, পরবর্তীকালে আমরা বলবো। আপাতত কয়েকটা গুরুত্বপূর্ণ চরিত্র আমরা জেনে নিই, যেমন কোনি, ক্ষিতীশ, বিষ্ণুধর, ধীরেন ঘোষ, হরিচরণ, নকুল মুখুজ্জে, লীলাবতী, এরা কিন্তু গুরুত্বপূর্ণ বিভিন্ন চরিত্র। এছাড়াও আমরা দেখি এই উপন্যাসের প্রথম প্রকাশ ডিসেম্বর 2015। বলে রাখি, উপন্যাসটা কিন্তু প্রথমে গ্রন্থ আকারে প্রকাশিত হয়নি। 2015 সালে এই উপন্যাসটা গ্রন্থ আকারে প্রকাশিত হয়েছে এবং যখন প্রকাশিত হচ্ছে তখন স্কুল পাঠ্য হিসাবে প্রকাশিত হচ্ছে। অর্থাৎ এই উপন্যাসের মধ্যে আমরা দেখি টোটাল 11টি চিত্র। এই উপন্যাসটা যেটা তোমাদের সামনে রয়েছে, দেখবে পরপর পরপর যদি চিত্রগুলো তোমরা গোনো, সব মিলিয়ে এর মধ্যে এরকম করে সব মিলিয়ে এই উপন্যাসের মধ্যে টোটাল 11টা চিত্র আমরা পাবো বা পাই। এবং এই উপন্যাসে টোটাল পরিচ্ছেদ সংখ্যা অর্থাৎ চ্যাপ্টারাইজেশন আছে 14খানা। কোনি চরিত্র সম্পর্কে যদি আমরা একটু আলোকপাত করি তাহলে দেখব কোনির পুরো নাম হচ্ছে কনক চাপা পাল এবং তিনি ছিলেন 5ম শ্রেণীর ছাত্রী। বাসস্থান ছিল শ্যামপুকুর বস্তি এবং পরিবারের সদস্যদের মধ্যে তারা ছিলেন 7 ভাই বোন ও মা। তার যে বাবা, তার কথা বললাম না, কারণ তার বাবা মারা গেছেন যক্ষায় কত বছর আগে? 5 বছর আগে। গুরুত্বপূর্ণ ফর এসএলএসটি, কোনির বাবা 5 বছর আগে যক্ষায় মারা গেছেন। তার দাদার নাম কমল পাল। এই দাদাও এই উপন্যাসের মধ্যে আমরা দেখতে পাই যে মারা যায় কিসের? একটা জ্বরে, ইনফ্লুয়েঞ্জা জ্বরে। তার সাঁতারের প্রশিক্ষক অর্থাৎ সাঁতারের কোচ ছিলেন ক্ষিতীশ সিনহা কিংবা সিংহ, একই। বাংলাতে বললে সিংহ, ইংরেজিতে বললে সিনহা। তার কেরিয়ারে অর্থাৎ সাঁতারের কেরিয়ারে প্রথম জয় হচ্ছে জুপিটার ক্লাবের প্রতিযোগিতায় অমিয়াকে হারিয়ে। এবং আমরা দেখি যে মাদ্রাস জাতীয় সাঁতার প্রতিযোগিতায় রমা যোশীকে হারিয়ে তিনি তার উত্তরণ নিশ্চিত করেন। এবার চলেছি আমরা ক্ষিতীশ সম্পর্কে।
এই ক্ষিতীশের পুরো নাম ওই যে বললাম ক্ষিতীশ সিনহা বা ক্ষিতীশ সিংহ। তার পরিচিতি অর্থাৎ এই ক্ষিতীশকে সবাই কি বলে ডাকতো? খিদ্দা, ক্ষয় হস্যি দয় দয় আকার, নট খিরদা, বানান এদিক ওদিক করে দিয়ে দিতে পারে। খিদ্দা, ক্ষয় হস্যি দয় দয় আকার, খিদ্দা। তো এই খিদ্দা নামটা প্রথম কোন চরিত্রের মুখে আমরা শুনতে পাই? একদম উপন্যাসের শুরুতে, যখন ক্ষিতীশ সবে গঙ্গা থেকে স্নান করে ফিরছেন, তখন ভেলো বলে একটা চরিত্রের মুখে কিন্তু প্রথম এই খিদ্দা নামটা আমরা শুনতে পাই। এবং স্ত্রীর নাম হচ্ছে লীলাবতী। তার সংসারে তিনি ছিলেন, তার স্ত্রী ছিল এবং তার দুটো বিড়াল ছিল, যাদের নাম বিশু ও খুশি। তাদের দোকানের নাম হচ্ছে প্রজাপতি। এই দোকানটার পূর্ব নাম ছিল সিনহা টেলারিং, খুব গুরুত্বপূর্ণ এসএলএসটির জন্য। কনির সঙ্গে প্রথম ক্ষিতীশের দেখা হয় গঙ্গায়, এবং মতি নন্দী এই কনির সাথে প্রথম পাঠক দ্বয়ের বা পাঠকের পরিচয় করিয়ে দিচ্ছে এই গঙ্গায়। কত নম্বর পরিচ্ছেদে? ৪র্থ পরিচ্ছেদে। আমরা দেখি যে সাঁতারের চিফ ট্রেনার কে ছিলেন? এই ক্ষিতীশ ছিলেন। কোন ক্লাবের? না, জুপিটার ক্লাবের। পরে যদিও তিনি অ্যাপেলোয় যোগ দেন, অর্থাৎ অ্যাপেলো আরো একটা অন্য ক্লাব, যেটা জুপিটারের সম্পূর্ণ বিপরীতে, মানে দুটোর মধ্যে সবসময় টক্কর দেওয়া হতো। এবং কনির উত্তরণের পিছনে বা কনির সারা বিশ্বে কনি হিসেবে পরিচিতির পিছনে কিন্তু প্রধান অন্তরায় এই ক্ষিতীশ। আমরা দেখি যে মাদ্রাজ যে জাতীয় সাঁতার প্রতিযোগিতা, সেই সাঁতার প্রতিযোগিতা সম্বন্ধে একটু জেনে নেব। যে বুধবার সাঁতার প্রতিযোগিতার সূচনা হচ্ছে, পাক্কা 1 সপ্তাহ চলেছিল, এবং পরবর্তী বুধবার এই সাঁতার প্রতিযোগিতা শেষ হচ্ছে। আমরা দেখি যে বাংলার যে প্রতিযোগী, তাদের মধ্যে ছিলেন অমিয়া, হিয়া, বেলা, অঞ্জু এবং কনি। কিন্তু কনিকে রিজার্ভার হিসেবে বসিয়ে রাখা হয়েছিল, পলিটিক্স করে, অবশ্যই রাজনীতি করে। বাংলা দলের ম্যানেজার ছিলেন ধীরেন ঘোষ, বাংলা মেয়েদের দলের ম্যানেজার ছিলেন প্রণতি ভাদুরী, বাংলা মেয়েদের কোচ ছিলেন হরিচরণ মিত্র, এবং কনিকে নামানো হয় অমিয়ার পরিবর্তে। যখন অমিয়ার খেলার টাইম আসে এবং যখন সে তার শারীরিক অসুস্থতার জন্য খেলতে পারে না, তখন এই অমিয়ার পরিবর্তে কনিকে নামানো হয়। তো কনি সম্বন্ধে তো মোটামুটি উপন্যাসটা সম্বন্ধে টুকটাক জানলে। আচ্ছা, তাহলে যতটুকু বললাম আমাকে একটু বলবে ক্ষিতীশের স্ত্রীর নাম কি? আচ্ছা, আমাকে একটু বলবে তাদের যে টেলারিং শপটা ছিল, সেই টেলারিং শপের নাম কি? আগে ছিল সিনহা টেলারিং, তারপর হলো প্রজাপতি। গুড। তাহলে এসএলএসটি 2016-তে যে প্রশ্নটা এসেছিল, ক্ষিতীশের স্ত্রীর নাম কি, তোমরা পারলে লীলাবতী, যতটুকু দেখালাম তার মধ্যে। এবং আবারও বলছি, এই এখনো ক্লাস বোধহয় 15 মিনিট শুরু হয়েছে, 15 মিনিটের মধ্যে যদি খুব ভুল না করি প্রশ্নটা চলে আসবে এসএলএসটি 2025-এর। এর মধ্যে যতটুকু পড়ালাম, এরপরে তো আমি পড়াবো, কিন্তু প্রশ্ন এর মধ্যেই আসবে। আর একটা দেখলে তোমরা যে ক্ষিতীশদের যে দোকানটা ছিল টেলারিং শপ, সেই দোকানের নাম প্রজাপতি। এটাও কিন্তু পরীক্ষাতেই এসেছিল 2024 এসএলএসটি মাদ্রাসাতে। এবং 2024 এসএলএসটি মাদ্রাসাতে ওই আগের প্রশ্নটাও এসেছিল, ক্ষিতীশের স্ত্রীর নাম কি। এবার যেটা খুব গুরুত্বপূর্ণ আমার মনে হচ্ছে, যে এই প্রতিযোগিতার সম্বন্ধে যেগুলো বললাম, এবং দোকানের পূর্ব নাম কি ছিল আসতে পারে, এবং প্রথম খিদ্দা বলে সম্বোধন কে করেছিল, দাদার নাম কি, কনির কোন জোরে মারা গেছে, মোটামুটি কত বছর আগে কনির বাবা মারা গেছিল, কি রোগে মারা গেছিল, যেগুলো একটুখানি আগে বললাম এই 15 মিনিট ধরে। এইগুলো হচ্ছে মেন তথ্য এই উপন্যাসের।
পরীক্ষায় আসার জন্য। আবারও বলছি, প্রশ্ন 75% বলতে পারি 100%-এর মধ্যে এই 15 মিনিটের মধ্যে থেকেই আসবে। এবার আমরা আলটিমেট বিষয়ে আসি। আচ্ছা, এই যে কোনি চরিত্রটাকে তোমরা দেখছো, এই কোনি চরিত্রটা কি আলটিমেটলি বাস্তবে এক্সিস্ট করে তোমরা জানো? অর্থাৎ এর কি কোনো বাস্তব ভূমিকা আছে? অর্থাৎ বাস্তবে কি কোনি বলে কোনো চরিত্র ছিল? এই বিষয়ে কোনো তথ্য জানো তোমরা? জানি না ম্যাডাম। চলো আমরা একটু জেনে নিই। আমরা একটুখানি আগে দেখলাম যে এই উপন্যাসের যে লেখক অর্থাৎ মতি নন্দী ক্রীড়া সাংবাদিক ছিলেন এবং তিনি বেশ কয়েকবার অলিম্পিকে এবং বিভিন্ন স্টেটের বা বিভিন্ন দেশের টেস্ট ম্যাচও কভার করতেন। যারা ক্রীড়া সাংবাদিক না, তাদের বিভিন্ন খেলাগুলো কভার করতে হয়। দেখুন এখন বর্তমানে লোকটার নাম ভুলে যাচ্ছি, সব থেকে ভালো ক্রীড়া সাংবাদিক ওই মনে পড়ছে না লোকটা, কি একটা চ্যাটার্জি না মুখার্জি, মনে পড়ছে না। ওই জিতের সঙ্গে কিছুদিন আগে একটা সিনেমা করেছিল মেয়েটা, তার বাবা। তো কথা সাহিত্যিক এই যে মতি নন্দী, এই মতি নন্দী ক্রীড়া সাংবাদিকতার অভিজ্ঞতা নিয়ে একটা ক্রীড়া বিষয়ক উপন্যাস কোনি রচনা করেন এবং কোনি উপন্যাসটি প্রবাদ প্রতিম অস্ট্রেলিয়ান সাঁতারু, খুব গুরুত্বপূর্ণ তথ্য, এসএলএসটি রিটেনের জন্য না, এসএলএসটি ভাইবার জন্য জন ফ্রেজারের জীবন কাহিনী অবলম্বনে রচিত। কি নাম? বিখ্যাত অস্ট্রেলিয়ান সাঁতারু জন ফ্রেজার। আমরা দেখি যে এক সেকেন্ড দাঁড়াও। যাই খুঁজে পাচ্ছি না, এখন গুগলে খুঁজলাম, পরে নেক্সট দিন দেখাবো। তো জন ফ্রেজারকে একটু গুগলে খুঁজলাম, পাচ্ছি না, পরে নেক্সট দিন দেখো। তো এই জন ফ্রেজার তার জীবন কাহিনী অবলম্বনে রচিত এই মতি নন্দীর কোনি চরিত্রটা। আমরা আরো দেখি যে সেখানকার সাঁতারের কোচেরা নিজেরা এক একটি সুইমিং পুলের ইজারা নেন অস্ট্রেলিয়ার। মানে নিজেরাই ইজারা, মানে বোঝো ইজারা? ইজারা মানে বোঝো? লিজ নেওয়ার মতো। এক্স্যাক্টলি। তো এরা নিজেরাই এক একটা সুইমিং পুলের ইজারা নেন এবং আমরা আরো দেখি যে প্লেজারের ভাবি কোচের হঠাৎ করে একদিন এই যে ফ্রেজার, এই ফ্রেজারের যে কোচ ছিল তার হঠাৎ করে একদিন চোখে পড়ে, অর্থাৎ সে হঠাৎ করে একদিন দেখে যে তার ইজারা নেওয়া পুলে একটা রোগা মেয়ে এক ধারে সাঁতার কাটছে, অপর দিকে 3-4টি ছেলের আক্রমণে বিপর্যস্ত হচ্ছে, অথচ তার মধ্যে প্রতিভা রয়েছে কিন্তু। এবং মেয়েটি এতই রোগা ছিল যে জল থেকে উঠবার আগে কোচ সে যে মেয়ে সেটা কিন্তু বুঝতে পারেনি। তারপর তিনি তাকে বলেন, সাঁতার তো কাটছো, কিন্তু এদের সঙ্গে লড়াইতে জিততে পারলে সাঁতারে জিতবে কি করে? কে বলছে? সেই কোচ। এখানে খিদ্দা বলছেন না, কিন্তু এটা কিন্তু সেই অরিজিনাল কোচ। তারপর এই কোচ জন ফ্রেজারকে ট্রেনিং দিতে, বলা ভালো তৈরি করতে শুরু করেন।
তাহলে আমরা দেখলাম। এইবার আমরা কোনি উপন্যাসে আসছি। কোনির যাত্রা শুরু হলো জুপিটারের চিফ ট্রেনার হওয়ার জন্য হরিচরণ ক্লাবের মধ্যে দলবাজি শুরু করে মিটিংয়ে চিফ ট্রেনার অর্থাৎ জুপিটার ক্লাবের যে চিফ ট্রেনার ক্ষিতীশকে অপমান করে সরিয়ে দিতে চায়। যিনি মনে প্রাণে কি বিশ্বাস করেন এই ট্রেনার, যে একটা চ্যাম্পিয়নকে শুধু খাওয়া দাওয়া আর ট্রেনিং দিয়ে তৈরি করা যায় না রে, তার মন মেজাজ বুঝে তাকে চালাতে হয়। ট্রেনারকে মনস্তাত্ত্বিক হতে হবে, তার মানে তার মধ্যে কমন সেন্স থাকতে হবে, গুরুকে শ্রদ্ধেয় হতে হবে শিষ্যের কাছে, কথা কাজ উদাহরণ দিয়ে মনের মধ্যে আকাঙ্ক্ষা বাসনা জাগিয়ে তুলতে হবে, তাকে মোটিভেট করতে হবে। এসব তোর দ্বারা সম্ভব নয়। কে বলছে? এই যে চিফ ট্রেনার জুপিটার ক্লাবের, সে খিদ্দাকে বলছে বা ক্ষিতীশকে বলছে, শুধু তুই চেঁচামেচি গালাগালি করে খাটাতে চাস, চিফ ট্রেনার হওয়া তোর কম্য নয়। আমরা দেখি যে চিফ ট্রেনারের সমস্ত গুণাবলী থাকা সত্ত্বেও জুপিটার ক্লাব ক্ষিতীশকে বাদ দিয়ে হরিচরণকে চিফ ট্রেনার রাখা হয়েছে, এবং জীবনের একমাত্র স্বপ্ন জুপিটার হরিচরণের হাতে যাবে ভেবেও মর্মাহত ক্ষিতীশ দায়িত্ব ত্যাগ করেছে, কিন্তু তার স্বপ্নকে সে এখনো লালন করে, এবং জুপিটারের সঙ্গে তার নারীর সম্পর্ক কিন্তু সাঁতারও তৈরি করা তার জীবনের একমাত্র লক্ষ্য বা ব্রত। আমরা আরো দেখি যে লক্ষ্য পূরণ করতে হলে নারীর বাঁধন ছিঁড়তেই হবে। ক্ষিতীশ সেটা রিয়েলাইজ করেন এবং সে একটা সিদ্ধান্ত নেন, আমি এবার সত্যিকারের কাজ করতে চাই, সবাইকে দেখিয়ে দেবো, একবার চ্যাম্পিয়ন তৈরি করব, আমি গড়ব আমি মনের মতো করে, একবার যদি তেমন কারুর দেখা পাই। ঠিক এই সময় গঙ্গার ঘাটে ক্ষিতীশের সঙ্গে দেখা হচ্ছে কোনির। এবং বলে রাখি, এরা কিন্তু কোচ, এরা চোখ মুখ দেখলে বলতে পারে যে এই ছেলেটা বা এই মেয়েটা কদ্দূর যাবে। সেই ক্ষিতীশ সিংহ বারুণের দিনে গঙ্গায় এই কোনিকে আবিষ্কার করে। কোনির দাদা কমল পাল, যে একদা সাঁতারু হওয়ার স্বপ্নকে লালন করেও চরম দারিদ্র্যের কারণে ফিরে আসতে বাধ্য হয়েছিল, ক্ষিতীশ তার অনুমতি নিয়েই তার বোন কনক চাপা পালকে সাঁতারু তৈরির স্বপ্নকে লালন করে। জুপিটার সুইমিং ক্লাবই যার স্বপ্ন, তার সঙ্গেই যার নারীর টান, সেই ক্ষিতীশের খুঁজে পাওয়া কোনিকে জুপিটার ক্লাবই ভর্তি নেয়নি। কেন? কারণ সে ক্ষিতীশের সোর্সে যাচ্ছে। বাধ্য হয়ে ক্ষিতীশ তার নারীর সমস্ত বন্ধন ছিন্ন করে জুপিটারেরই চির প্রতিদ্বন্দ্বী আপোলোর সুইমিং পুলে কোনির প্রশিক্ষণ চালেন, এবং চরম দারিদ্র পুষ্টির অভাব মেটাতে ক্ষিতীশকে অর্থের সন্ধান করতে হয়। কার? কোনির দারিদ্রতা, কোনির পুষ্টির অভাব। ক্ষিতীশের কিন্তু সেই অর্থে ঠিকই আছে সবকিছু। অর্থের বিনিময়ে বিষ্ণুধরকে খেলার বক্তৃতা লিখে দেয় ক্ষিতীশ, কিংবা টেলারিং দোকানে ঘুরে ঘুরে কাটা কাপড়ের টুকরো কুড়িয়ে সেগুলি ধোপার দোকানে বিক্রি করে অর্থ সংগ্রহ করে ক্ষিতীশ। কেননা কোনিকে দেখে সে বুঝেছে যে ওকে খাটাতে হলে জোর জবরদস্তিতে কাজ হবে না, কিছু একটা প্রাপ্তিযোগ না থাকলে ওকে উৎসাহিত করা যাবে না। তাই কোনির জন্য 2টো ডিম, 2টো কলা, 2টো টোস্টের ব্যবস্থা করে। কিন্তু কোনি এখানে সেগুলো না খেয়ে সে সেগুলো
বাড়ি নিয়ে যেতে চায়। এদিকে কোচ ক্ষিতীশ সে ঠিক সেই সুযোগটাই নেয় এবং সেই সুযোগ পেয়ে তার বিনিময়ে কনিকে আরো 1 ঘন্টা বেশি জলে থাকার শর্ত চাপিয়ে দেয়। কনিকে কি বলে না, কনিকে বলে যে যন্ত্রণা আর সময় তোর অপোনেন্ট। কি, এটা আমাদের ক্ষেত্রেও প্রযোজ্য, তোমাদের ক্ষেত্রেও প্রযোজ্য এই লাইনটা। যন্ত্রণা আর সময় তোর অপোনেন্ট, ও দুটোকে আলাদা করা যায় না। যন্ত্রণাকে হারালে সময়কেও হারাতে পারবি, সময়কে হারালে পারবি যন্ত্রণাকে হারাতে। কিন্তু কয়েকদিন পর কোনি ডিম কলা টোস্টের বদলে 1 টাকা করে চায় এবং সংসারের একমাত্র রোজগেরে দাদা কমল, অর্থাৎ সেই কমল পাল, ইতিমধ্যে সে ইনফ্লুয়েঞ্জা জ্বরে আক্রান্ত হয় এবং পরবর্তীকালে আমরা দেখি তার মৃত্যুও হয়। তখন কোনি ক্লান্ত স্বরে বলে, খিদ্দা এবার আমরা কি খাবো? ফলে খিদ্দা বা ক্ষিতীশ তার স্ত্রী লীলাবতীর দোকানে কোনির কাজের ব্যবস্থা করে দেন এবং শত প্রতিবন্ধকতা সত্ত্বেও ক্ষিতীশের তত্ত্বাবধানে রুটিন মাফিক ট্রেনিং চলে কোনির। তার ব্যতিক্রমে ক্ষিতীশ কোনির উপর ক্ষিপ্র হয়ে আঘাত করতে চায় এবং আমরা দেখি যে গলায় ঝোলানো যে স্টপ ওয়াচ, ক্ষিতীশের যারা ট্রেনার তাদের গলায় স্টপ ওয়াচ ঝোলানো থাকে, যে কতক্ষণে যারা দৌড়ায়, রান করে, যারা সাঁতার কাটে, প্রত্যেক কোচেদের গলায় ঝোলানো থাকে যে কতক্ষণ লাগছে কাজটা করতে। তো এই স্টপ ওয়াচটা মুঠোয় ধরে কোনির প্রতি পরম মমতায় বিড়বিড় করে আপন মনে বকে যায়। কি বলে, জানি রে জানি কষ্ট হচ্ছে, হাত পা খুলে আসছে, কলজে ফেটে যাচ্ছে, যায় যাক, তুই যন্ত্রণা ঠেলে এগিয়ে যা। তুই জানিস খিদে যখন থাবা মারে, ছিঁড়ে ছিঁড়ে খায়, তখন কেমন লাগে। তুই পারবি বুঝতে যন্ত্রণা কি জিনিস। ফাইট কোনি ফাইট। আর সময় বুঝে হীরামিত্রের প্রতি কোনির হিংস্র আক্রোশকে ক্ষিতীশ কাজে লাগায়। হীরামিত্রের প্রতি কোনি হিংসাত্মক একটা মনোভাব পোষণ করত, একটা আক্রোশাত্মক মনোভাব প্রকাশ করত। ক্ষিতীশ একজন ট্রেনার, সে একজন কোচ, সে ঠিক সেই জায়গাটা ক্যাপচার করেছে এবং যথারীতি তিনি কোনিকে বলছেন যে আর সময় বুঝে হীরামিত্রের প্রতি কোনির হিংস্র আক্রোশকে তিনি কাজে লাগিয়ে বলছেন যে কি না, হিয়া তখন আমাকে কি বললো জানিস? ক্ষিতীশ বলছে কিন্তু কোনিকে, হিয়া তখন আমাকে কি বললো জানিস? বলল মেয়েটা আমার কাছে মার খেয়েছে তাই জলে পুড়ে মরছে। বলছে যে মেয়েটা আমার কাছে মার খেয়েছে তাই জলে পুড়ে মরছে, অর্থাৎ জ্বলে পুড়ে, হ্যাঁ জ্বলে পুড়ে মরছে। এই কথা শুনে কোনি দপ করে জ্বলে উঠল এবং ক্ষিতীশ লক্ষ্য করলো কোনির প্র্যাকটিস শতগুণ বাড়িয়ে দিয়েছে কোনি নিজে থেকে এবং জল থেকে সে উঠতে দেরি করছে। যথারীতি বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে কোনির কোচিং সম্পূর্ণ হয়েছে। এরপর প্রতিযোগিতায় কোনিকে নামানোর কথা বলে ক্ষিতীশ, কিন্তু সেই মতন পরিস্থিতিতে জুপিটারের লোকজন কোনির বিরোধিতা করলেও শেষ পর্যন্ত কোনি বাংলা সাঁতার দলে জায়গা পায় এবং বিরোধিতা ও প্রতিবন্ধকতা অতিক্রম করে মাদ্রাজ যাওয়ার ছাড়পত্র পায়। অমিয়াদের ক্রিম চুরি করে মেখে নেওয়ার মিথ্যা অপবাদে তাকে অপমান করে। রাজনীতি করে জুপিটারের হরিচরণরা প্রতিযোগীর থেকে তার নাম বাদ দিয়ে কোনিকে বসিয়ে রাখে মানে রিজার্ভে রাখে।
এবং কোনিকে একটিও ইভেন্ট খেলতে দেওয়া হয় না। কিন্তু কার ভাগ্য কার ভোগ বিধি করেন উদ্যোগ, একটা সংলাপ, একটা মানে প্রবাদ বাক্য আছে না আমাদের, তো এখানেও ঠিক তাই ঘটে গেছে। জাতীয় চ্যাম্পিয়নশিপের 400 মিটার রিলেতে ঠিক সেই দিন অমিয়াদের আর দম থাকে না। এই সমস্ত কারণে ঠিক খেলার আগেই অমিয়া অসুস্থ হয়ে মেডিকেল রুমে শুয়ে পড়ে। অথচ এই 400 মিটার রিলেতে সোনা জিততে না পারলে বাংলা হেরে যাবে, এবং আর যারা আছে হিয়া, পুষ্পিতা, বেলা, এদের পক্ষে যেটা সম্ভব নয়। একমাত্র কোনি তখন বিভিন্ন তর্ক বিতর্কের মধ্য দিয়ে তারা শেষমেশ নিজের স্টেট বাংলাকে বেছে নিয়েছে। বাংলাকে বেছে নিয়েছে বলতে চাইছি এই কারণে যে তারা কোনিকে জায়গা দিয়েছে যাতে বাংলা জিতে যায়, সেই স্বার্থে। যথারীতি শেষ অবলম্বন সেই কোনিকে আনস্পোর্টিং বলে, আর কোনি তখন সঙ্গে সঙ্গে উত্তেজনায় লাফিয়ে ওঠে। হিয়া তার, তখন কোনি বলে আমার কাছে তো কস্টিউম নেই। হিয়া তার কস্টিউম দেয়। সেই হিয়া যার প্রতি তার সেই আক্রোশ ছিল, এবং 400 মিটার রিলেতে মহারাষ্ট্রের রমা যোশীকে হারিয়ে কোনি বাংলাকে চ্যাম্পিয়ন করে, এবং কোনি হয়ে ওঠে বাংলার চিরকালের লড়াকু মেয়ের প্রতিনিধি। এবং আমরা দেখি যে ফাইট কোনি ফাইট বাংলা প্রবাদে পরিণত হলো। ফাইট কোনি ফাইট, ক্ষিতীশের এই যে মোটিভেশনাল লাইন পরবর্তীকালে বাংলা প্রবাদে পরিণত হলো। এবং বিভিন্ন সাক্ষাৎকারে মতি নন্দী জানিয়েছেন যে কোচদের নিয়ে তার লেখার পরিকল্পনার কথা, এবং তার কোনি উপন্যাস একাধারে লড়াকু কোনির জীবন কাহিনী, ঠিক তেমনি ক্ষিতীশের জীবন কাহিনীও। ঠিক আছে, তো কোনির যে আলটিমেটলি সার বস্তু, আলটিমেট যেটা বোঝানোর দরকার, সেটা আমি তোমাদের সামনে প্রেজেন্ট করলাম। এবার বলো, এখান থেকে কি তোমাদের কোথাও প্রশ্ন আছে?